নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির পরবর্তী ক্লাস নাম্বার 9 নিয়ে। আমাদের নতুন সিলেবাস অনুসারে ক্লাস চলছে। অলরেডি আমরা 8টা ক্লাস কমপ্লিট করেছি, আজকে 9 নম্বর ক্লাস। প্রতিটা ক্লাস কিন্তু আমাদের প্রতিটা প্রশ্নের সাথে সাথে ডিটেলস তথ্য কিন্তু আমরা প্রোভাইড করি, যেমনটা আমরা করে আসছি। তো আজকের ক্লাসও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। শেষ পর্যন্ত সকলে দেখার চেষ্টা করবে, আগের ক্লাসগুলোও দেখে নেবে। এবং তোমরা সকলে যারা যারা দেখছো ক্লাসটি এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, তোমরা সকলে কিন্তু একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা সকলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েছো এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যে নতুন বছরের অনুযায়ী কিছু অফারও দেওয়া হয়েছিল আমাদের যে সমস্ত পিডিএফ রয়েছে তার জন্য, তো অবশ্যই সেটা তোমরা তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবে। 7 জানুয়ারি এই অফার প্রাইসের কিন্তু লাস্ট ডেট। চলো, আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্বের প্রথম প্রশ্ন রয়েছে, পোঙ্গল উৎসবটি কোন রাজ্যে দেখা যায়? তো পোঙ্গল এটি একটি ফেস্টিভ্যাল রয়েছে, এটা কোন রাজ্যে আমরা দেখতে পাই? 4টে অপশান রয়েছে এখানে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে আমরা পোঙ্গল উৎসবকে কিন্তু দেখতে পাই। এখানে বিভিন্ন রাজ্যের উৎসব রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেস্টিভ্যাল রয়েছে। মহারাষ্ট্রে দেখা যায় গণেশ চতুর্থী, কেরালায় ওনাম উৎসব পালন করা হয় ফসলের জন্য। এছাড়া তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব দেখতে পাই, পাঞ্জাবে দেখতে পাই আমরা বৈশাখী ফেস্টিভ্যাল এবং উড়িষ্যায় দেখতে পাই আমরা রথযাত্রা। এছাড়াও অন্যান্য আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে, তোমাদের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো দেখানো হচ্ছে। আসাম রাজ্যে আমরা দেখতে পাই কোনটা? বিহু। বিহু ওখানকার তোমাদের কি রয়েছে? অবশ্যই আসামের একটি ফেস্টিভ্যাল রয়েছে জনপ্রিয়। এছাড়া গুজরাটে আমরা নবরাত্রি যে ফেস্টিভ্যাল হয়, এবং বিহারে হয় ছট পূজা, রাজস্থানে হয়ে থাকে পুষ্কর মেলা। প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য, প্রতিটা এক্সামের জন্য। এটা এসএসসি হোক, রেল হোক এবং আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 2024 সালের নিম্নলিখিত ব্যক্তি কে রয়েছেন যে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন? তো এখানে অপশান রয়েছে 4টে। 2024 সালে ইনাদের মধ্যে একজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, তার নাম কোনটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন সাল 2024-এ। এই সঙ্গে আমরা দেখে নেব 2024-এ আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি রয়েছেন যারা পেয়েছেন ভারতরত্ন পুরস্কার। ভারতরত্ন পুরস্কার এটা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়কাল থেকে 1954 সালে এটা প্রথম কিন্তু প্রদান করা হয়েছিল, শুরু হয়েছিল। আর 2024-এর ক্ষেত্রে টোটাল 5জনকে কিন্তু দেওয়া হয়েছে এই ভারতরত্ন পুরস্কার, যার মধ্যে একজন জীবিত ব্যক্তি এবং 4জন মরণোত্তর কিন্তু পেয়েছেন এই 2024-এ ভারতরত্ন। কর্পূরী ঠাকুর ইনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া পেয়েছেন লাল কৃষ্ণ আডবাণী, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ছিলেন। দুটোই ইম্পর্টেন্ট। এছাড়া পরবর্তী 3জন রয়েছে, চৌধুরী চরণ সিং, ইনারা 3জনেই কিন্তু মরণোত্তর পেয়েছেন। চৌধুরী চরণ সিং ইনি আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। পি.ভি. নরসিমা রাও ইনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পেয়েছেন। এবং এম.এস. স্বামীনাথন, যিনি ভারতের সবুজ বিপ্লবের জনক রয়েছেন এবং তিনিও কিন্তু মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন সাল 2024-এ। পরের প্রশ্ন আছে, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? তো আমাদের ছদ্মনামও কিন্তু পড়তে হবে, এগুলো কিন্তু এক্সামে আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর তিনি কিন্তু প্যারীচাঁদ মিত্রেরই ছদ্মনাম ছিল। এই সম্পর্কিত আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু ব্যক্তি রয়েছে যাদের ছদ্মনাম দেখে নেব। ফার্স্টে রয়েছে নবকুমার কবিরত্ন, যার ছদ্মনাম ছিল কার? সত্যেন্দ্রনাথ দত্তের। শুদ্ধিদানন্দ, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের ছিল। ব্যাঙাচি ছিল কাজী নজরুল ইসলামের। বেদুইন ছদ্মনাম ছিল দেবেশ চন্দ্র রায়ের। এছাড়া সত্যপীর, যেটা সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম ছিল। এগুলো কিন্তু আমাদের এক্সামে বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ ছদ্মনাম। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ভারতের যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো জাতীয় বিজ্ঞান দিবস যেটা আমাদের কোন তারিখে পালন করা হয়? 11ই মার্চ, 22শে আগস্ট, 12ই জানুয়ারি নাকি 28 ফেব্রুয়ারি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি আমরা জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু পালন করে থাকি।
এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু দিবসও তোমাদের দেখতে হবে, যেমনটা এখানে রয়েছে 12ই জানুয়ারি আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস কিন্তু পালন করি। পরবর্তী রয়েছে 26 জানুয়ারি, যেটা কিন্তু আমাদের ভারতের যে সংবিধান, যেটাকে কিন্তু কার্যকর করা হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। এই জন্য 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। এবং 26 নভেম্বর 1949-এ আমাদের ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। এই জন্য 26শে নভেম্বর আমরা কোন দিবস পালন করি? কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস কিন্তু পালন করি। পরবর্তী রয়েছে 28শে ফেব্রুয়ারি, যেদিন আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করে থাকি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এছাড়া রয়েছে 7ই এপ্রিল, যেখানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছি, কারণ এই দিন আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে। পরবর্তী রয়েছে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতিটা কিন্তু এক্সামে আসা প্রশ্ন, এবং আবারও কিন্তু এগুলোই আসবে এক্সামে। নেক্সট আছে 15ই আগস্ট, যেটা আমাদের ভারতের স্বাধীনতা দিবস পালন করছি আমরা। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করছি, ন্যাশনাল শিক্ষক দিবস। এছাড়া 5ই অক্টোবর কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল শিক্ষক দিবস, ঠিক আছে। আচ্ছা, 2ই অক্টোবর, যেটা গান্ধী জয়ন্তী বা আন্তর্জাতিক অহিংসা দিবসও কিন্তু আমরা পালন করি 2ই অক্টোবরে। 10ই ডিসেম্বর, যেটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং এই সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফে কিন্তু পেয়ে যাবে। তোমরা এখনও পর্যন্ত যারা নাওনি, তোমাদের সকলকে বলবো কিন্তু বেশি দেরি না করে অফার যেটা দেওয়া হচ্ছে তার মধ্যেই তোমরা সকলে এটা নিয়ে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো পান্নালাল ঘোষ তিনি কিন্তু সেতার, তবলা, সন্তুর নাকি বাঁশি? তো তিনি যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পান্নালাল ঘোষ, সেটা রয়েছে বাঁশি, ফ্লুট। এবার আমরা দেখে নিতে হবে যে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তাদের সাথে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ফার্স্টে রয়েছে পণ্ডিত রবিশঙ্কর, তিনি সেতার বাজাতেন। পণ্ডিত রবিশঙ্কর। উস্তাদ বিসমিল্লাহ খান, তিনি সানাইয়ের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া উস্তাদ জাকির হোসেন, তবলা বাদক রয়েছেন। হরিপ্রসাদ চৌরাশিয়া, ইনি কিন্তু বিখ্যাত বাঁশি বাদক রয়েছেন। এছাড়া আমজাদ আলী খান, বিখ্যাত সরোদ প্লেয়ার রয়েছেন। শিবকুমার শর্মা, তিনি সন্তুরের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া রয়েছে উস্তাদ আল্লাহ রাখা খান, তিনি কিন্তু তবলার সাথে যুক্ত রয়েছেন। প্রতিটা নাম কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ফেমাস নাম, যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখে নেবে যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নোটস যেগুলো প্রোভাইড করছি, যার লাস্ট ভ্যালিডিটি রয়েছে 7ই জানুয়ারি পর্যন্ত। সব থেকে কম দামে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এখানে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই সব নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া এখানে কী কী আমাদের দেওয়া রয়েছে, যেমন এনটিপিসি 2020-21 133টি শিফট, যেখানে 5000 কোশ্চেন পাবে। এটা তোমরা কিন্তু 89 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া 2024-এ গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত শিফট, তাও আবার সাবজেক্ট ওয়াইজ, যেটা 89 টাকায় পাবে। আর যদি তোমরা এই দুটো একসাথে নাও, 1 নম্বর আর 2 নম্বর, সেক্ষেত্রে তোমরা এটা 175 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া রয়েছে আমাদের কাছে এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 2025 সালের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, তা আবার বাংলার শিফট ওয়াইজ, যেগুলো কিন্তু তোমরা 39 টাকা করে পেয়ে যাবে। এবং দুটো যদি একসাথে নাও, সেক্ষেত্রে তোমরা সেটা 75 রুপিসের মধ্যে পাবে। এছাড়া রয়েছে আরপিএফ এসআই 2024-এর সাবজেক্ট ওয়াইজ জিকে কোয়েশ্চেন, যেটা 29 রয়েছে। রেলওয়ে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, যেটা রয়েছে আমাদের 49। এছাড়া রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে। এই দুটোকে কিন্তু কেউ বাদ দেবে না। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট 2025-এ, ঠিক সেমনভাবে কিন্তু ইতিহাস এবং স্ট্যাটিক জিকে। এখান থেকে প্রশ্ন আমাদের থাকবেই। আর যারা গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ, তারা ইতিহাস থেকে 2 থেকে 3 নম্বর প্রশ্ন এখান থেকে ডাইরেক্ট কমন পেয়ে যাবে ইতিহাস থেকে, এবং স্ট্যাটিক জিকে থেকেও অনেক প্রশ্ন কমন থাকবে। এখানে ইতিহাসের কমপ্লিট পিডিএফ, যেটা তোমরা 105 টাকার মধ্যে, এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে এটা 149 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং এগুলোর অরিজিনাল প্রাইস কিন্তু তোমাদের বাঁ দিকে রাখা রয়েছে। পরবর্তী আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স 2025টাই সম্ভবত তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট রয়েছে বর্তমানে। তো অবশ্যই কিন্তু তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো 199 টাকার মধ্যে। জানুয়ারি থেকে ডিসেম্বর 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং 2024-এ যদি কারো প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সেটা 49 রুপিসের মধ্যে পাবে।
অবশ্যই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যার যেটা প্রয়োজন রয়েছে ডেসক্রিপশন বক্সে এই নাম্বারে যোগাযোগ করো। ডেমো পিডিএফ হিসেবে তোমাদের এখানে দেখানো হয়েছে স্ট্যাটিক জিকে, যার প্রতিটা টপিক কিন্তু এখানে রাখা রয়েছে। এমন কোনো টপিক বাদ নেই যেটা আমাদের এক্সামে আসে না। এসএসসি হোক, রেল হোক বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম, এবং আমাদের কিন্তু এসএসসি, এমটিএস, জিডি কনস্টেবল সবার কিন্তু ডেট অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি। তো অবশ্যই কিন্তু তোমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে রাখার চেষ্টা করবে এবং পড়তে থাকো। বেশি হাতে কিন্তু সময় নেই, পরপর কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম কিন্তু চলতে থাকবে। যে এসএসসির আমাদের এমটিএস বা জিডি কনস্টেবল কমপ্লিট হবে, তারপর আবার আমাদের রেলওয়ের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে পরপর। তো অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফগুলো নিয়ে পড়তে থাকো, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের থাকবেই থাকবে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেটাকে আমাদের অবশ্যই পড়তে হবে, প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইতিহাস এমন একটা টপিক, এখানে কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত সম্পর্কে এখানে সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি, যেগুলো অলরেডি আমাদের এক্সামে চলে এসেছে। এখানে সেই সমস্ত পয়েন্ট আকারে আমাদের দেওয়া আছে, তা আবার প্রপার সিকোয়েন্স অনুসারে দেওয়া রয়েছে। ইতিহাসের যে ক্রোনোলজি রয়েছে সেটা মেনটেন করেই আমরা এটা রেখেছি। তো এখানে কিন্তু প্রাচীন, মধ্য, আধুনিক ভারতের ইতিহাসটা তোমরা কমপ্লিট পেয়ে যাবে, এবং এটা কিন্তু ৮০টা পেজের মধ্যেই পেয়ে যাবে। শেষের দিকে ওয়ান শট টাইপের প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে। এছাড়া ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি, তোমরা নভেম্বরের মাসেরটা দেখতে পাচ্ছ। এখানে ডিসেম্বরেরটাও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখন যদি তোমরা নাও ১৯৯ টাকার মধ্যে পাবে, এবং পরবর্তী যদি ৭ তারিখের পরে নাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু ২০ টাকা প্রতি মাস হিসাবে কিন্তু যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিতে পারবে। কোনো সমস্যা সেক্ষেত্রে তোমাদের হবে না। এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রতিটা মাসে ৪৫০-র কাছাকাছি প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। তার কারণ হচ্ছে এখানে প্রিলিমস, মেন্স প্রতিটা এক্সামকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কভার করা রয়েছে, যার জন্য প্রতিটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু নিতে পারবে, যে কোনো মাসের নিতে পারবে ২০ টাকা পার মান্থ। আর তোমরা যদি এখন বর্তমান অফার প্রাইসে নাও, সেক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ১৯৯ টাকার মধ্যে পাবে। চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন, বর্তমানে মাইক্রোসফট কোম্পানির সিইও কে রয়েছেন? তো অপশান রয়েছে সত্য নাডেলা, সুন্দর পিচাই, মার্ক জুকারবার্গ নাকি টিম কুক। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্য নাডেলা। তিনি বর্তমানে রয়েছেন মাইক্রোসফটের সিইও। পরবর্তী প্রশ্ন আছে, পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? তো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়ে থাকে কোন অঞ্চল? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে প্রেরি রয়েছে, প্রেরি তৃণভূমি, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে পৃথিবীর রুটির ঝুড়ি। এখানে আমাদের বিভিন্ন প্রচলিত যে সমস্ত উপনাম রয়েছে বিশ্বের, সেগুলো আমরা দেখব। যেমন কফি বন্দর নামে পরিচিত রয়েছে ব্রাজিলের একটি শহর রিও ডি জেনিরো। এছাড়া পৃথিবীর কসাইখানা নামে পরিচিত বা বাতাসের শহর হিসাবে পরিচিত যে শহরটি, সেটা হচ্ছে শিকাগো। পরবর্তী রয়েছে ভূমধ্য সাগরের চাবি নামে পরিচিত রয়েছে জিব্রাল্টার, এবং পৃথিবীর ফলের ঝুড়ি নামে পরিচিত রয়েছে ভূমধ্য সাগরীয় যে জলবায়ু অঞ্চল, যেখানে কিন্তু পৃথিবীর ফলের ঝুড়ি নামে কিন্তু পরিচিত রয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। পরবর্তী রয়েছে দারুচিনির দ্বীপ, ঠিক আছে? তো দারুচিনির দ্বীপ নামে পরিচিত রয়েছে এই শ্রীলঙ্কা। প্রতিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট প্রশ্ন, ২০২৬ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো ২০২৬ সালে পরবর্তী যে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে, যেটা জাপানেরই আইচি নাগোয়া যে শহর রয়েছে সেখানে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যার নাম আর্যভট্ট, আর এই আর্যভট্টকে কিন্তু ১৯৭৫ সালে মহাকাশে পাঠানো হয়েছিল। এক্সামের জন্য কিন্তু এখান থেকে এটাই আসে। আচ্ছা, এখানে দেওয়াও রয়েছে যে প্রথম কৃত্রিম উপগ্রহ রয়েছে আর্যভট্ট, যেটা ১৯ এপ্রিল ১৯৭৫ সালে প্রথম মহাকাশে কিন্তু পাঠানো হয়। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? তো গৌতম বুদ্ধ যখন তিনি সারনাথে তিনি প্রথম তার ধর্ম প্রচার শুরু করছেন, যেটাকে কিন্তু আমরা কি বলে থাকি? অবশ্যই ধর্মচক্র প্রবর্তন বলে থাকি। কারণ বুদ্ধদেব প্রথম যে তার শিষ্যদের, যে টোটাল ৫ জন শিষ্যকে তিনি কিন্তু ধর্ম সম্পর্কে মানে তাদেরকে শিষ্যত্ব দিয়েছিলেন, প্রদান করেছিলেন। তো সেটাকে কিন্তু বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এবং পরিনির্বাণ যেটা রয়েছে, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের যে মৃত্যু যে অবস্থানটা, সেটাকে কিন্তু বলা হচ্ছে মহাপরিনির্বাণ। এবং মহাবিনিষ্ক্রমণ হচ্ছে যখন তিনি ২৯ বছর বয়সে পুত্র রাহুলের জন্মের পর তিনি যখন গৃহত্যাগ করছেন, সেই ঘটনাকে বলা হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। পরের প্রশ্ন আছে, রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে রয়েছেন? তো আমাদের টোটাল যে দুটো রয়েছে আমাদের
সভা, যার একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষ কোনটা? অবশ্যই রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তো লোকসভার যে সাংবিধানিক প্রধান সে কে হয়ে থাকে? তোমরা সকলে বলবে। এবং রাজ্যসভার যে সাংবিধানিক প্রধান যেটা হয়ে থাকে ভারতের উপরাষ্ট্রপতি। কারণ ও ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। তো অবশ্যই কিন্তু আমাদের বলতে হবে যে বর্তমানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কে রয়েছে? তিনিই তো বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান, তাই না? তো বর্তমানে কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন শ্রী সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন বর্তমানে রয়েছেন, তিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং তিনিই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। এবং ভারতের কোন নম্বর আর্টিকেলটা এই রাজ্যসভার চেয়ারম্যানকে বলছে, অর্থাৎ আমরা জানি যে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, এই লাইনটা আমরা সংবিধানের কত নম্বর আর্টিকেল থেকে পাই? তো এটা কিন্তু আমরা সংবিধানের ৬৪ নম্বর আর্টিকেল থেকে কিন্তু আমরা পাই। আর অবশ্যই কিন্তু লোকসভার ক্ষেত্রে আমাদের যে সভাপতিত্ব করে থাকেন তিনি কিন্তু লোকসভার স্পিকার। বর্তমান রয়েছেন কে? ওম বিড়লা। তো আমাদের এখানে দেখে নিতে হবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন রয়েছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম সিপি রাধাকৃষ্ণন। এবং ৬৪ নম্বর ধারা অনুযায়ী আমরা ভারতের রাষ্ট্রপতি পদাধিকার বলে, রাজ্যসভার যে উপরাষ্ট্রপতি যে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের এটা দেয়া রয়েছে। পরের প্রশ্ন, ২০২৫ সালের বাফটা পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্রের নাম কি? তো বাফটা অ্যাওয়ার্ড সম্পর্কে আমরা অলরেডি কিন্তু তোমাদের এর আগের ক্লাসে একটা দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য সম্পর্কিত ক্লাসটা কিন্তু ছিল। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। টোটাল ১২১টি এমসিকিউ রয়েছে। ২০২৫-এর মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এইটাতে আলোচনা করা হয়েছে। ওই ১২১টা প্রশ্নের একটা প্রশ্নও যেন কারোর থেকে মিস না হয়, কারণ এখান থেকে প্রশ্ন 100% পরীক্ষায় কিন্তু থাকবে। যারা বিশেষ করে সামনে গ্রুপ সি, গ্রুপ বি দেবে, এমটিএস দেবে, জিডি দেবে, অন্যান্য যেকোনো রেলওয়ে অন্যান্য এক্সাম দেবে, সবার জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাফটা পুরস্কারের সেরা চলচ্চিত্র, যার নাম কনক্লেভ। অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রকারভেদ কয় রকম রয়েছে? তো ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু ত্রিস্তর বিশিষ্ট রয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে। কারণ এখানে কিন্তু তোমাদের তিনটে ব্যবস্থা রয়েছে। একটা রয়েছে আমাদের কোনটা? পঞ্চায়েত, জেলা পরিষদ, এবং রয়েছে আর একটা, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতিটাও রয়েছে, ঠিক আছে? তো তিনটে কী কী? একটা হচ্ছে পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং আরেকটি হচ্ছে আমাদের জেলা পরিষদ। এই তিনটেকে নিয়ে গঠন করা হচ্ছে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম, তিনটে স্তর বিশিষ্ট। আমরা দেখে নেব যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল রাজস্থানের নাগৌর জেলায়, এবং ৭৩ নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সাল ১৯৯২ সালে কিন্তু এটি যুক্ত হয়েছিল। অবশ্যই কিন্তু এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক বিভাগ নয় বলেছে? তো নয় বলা হয়েছে জলপাইগুড়ি, মালদা, বর্ধমান নাকি কলকাতা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি প্রশাসনিক বিভাগ নয়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা কিন্তু প্রশাসনিক বিভাগ নয় পশ্চিমবঙ্গের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, কোণার্কের যে সূর্য মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? তো কোণার্কের সূর্য মন্দির যেটা অবস্থান করছে ভারতের উড়িষ্যা রাজ্যে। এই সম্পর্কে তোমরা দেখবে যে উড়িষ্যার বিখ্যাত কোণার্কের সূর্য মন্দির যেটা নির্মাণ করেছিলেন পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব এই কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন, এবং 1984 সালে ইউনেস্কো এটিকে কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা, পরীক্ষায় অনেকবার এসেছে। চলো পরের প্রশ্ন, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়েছে কোথায়? তো 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল ভারতের কেরালা অঞ্চলে। পরের প্রশ্ন আছে, রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তো রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক যে বিজ্ঞান তাকে বলা হয়ে থাকে সেরিকালচার। অপশন নম্বরে সেরিকালচার, যেটা রেশম চাষের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন আছে, এটা একটা উক্তি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি, যেটা পরীক্ষায় কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে। তো ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে,
গোটা জগৎ যখন বিশ্ব যখন ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এই মন্তব্যটি কে করেছেন? অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা মন্তব্য রয়েছে, যেটি করেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। মন্তব্যটা একটু ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় এটাই দেবে। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে। এটি জওহরলাল নেহরুর মন্তব্য। পরের প্রশ্ন আছে, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? তো অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকর। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোনটিকে রসায়নের রাজা বলা হয়? তো রসায়নের রাজা বলা হয় নিম্নের কোনটাকে? অবশ্যই চারটে অপশন দেওয়া রয়েছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকেই বলা হয়ে থাকে রসায়নের রাজা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের তোতা পাখি বা তুতে ই হিন্দ এটা কাকে বলা হয়ে থাকে? তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই আমির খসরু, যাকে কিন্তু ভারতের তোতা পাখি বা তুতে ই হিন্দ বলা হয়ে থাকে। এই আমির খসরু তিনি কিন্তু আলাউদ্দিন খলজির সময় তিনি ছিলেন তার রাজদরবারে। পরের প্রশ্ন আছে, এক্স রে মেশিন শব্দ কোন ধরনের শব্দ? তো এক্স রে মেশিনের যে শব্দ রয়েছে, যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি একটি আল্ট্রাসনিক শব্দ। পরবর্তী প্রশ্ন আছে নেক্সট, ফ্যাথোমিটার যন্ত্র দ্বারা মাপা হয়ে থাকে নিচের কোনটা? তো তাপমাত্রা, সমুদ্রের গভীরতা, নাকি বায়ুর চাপ, না ভূমিকম্প? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সমুদ্রের গভীরতা মাপার জন্য আমরা ফ্যাথোমিটার যন্ত্র ব্যবহার করি। তাপমাত্রার জন্য ব্যবহার করি কোনটা? অবশ্যই থার্মোমিটার ব্যবহার করি। বায়ুর চাপ মাপার জন্য ম্যানোমিটার, বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার। হ্যাঁ, ম্যানোমিটার হচ্ছে কোনটা? ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপার জন্য, ঠিক আছে? তো ব্যারোমিটার বায়ুর চাপ মাপার জন্য, ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপার জন্য, এবং ভূমিকম্পের জন্য অবশ্যই সিসমোগ্রাফ, ঠিক আছে? চলো এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব। যেমন বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়, হাইগ্রোমিটার ব্যবহার করা হয় তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য, হাইগ্রোমিটার ব্যবহার করা হয় বাতাসের আর্দ্রতার জন্য, ল্যাক্টোমিটার যেটা দুধের বিশুদ্ধতা মাপার জন্য ব্যবহার করা হয়। এছাড়া অ্যামমিটার রয়েছে, যেটা বৈদ্যুতিক প্রবাহ মাপার জন্য ইউজ করা হয়। অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ মাপার জন্য ইউজ করা হয়। এছাড়া সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। স্পিগমোম্যানোমিটার যেটা রক্তচাপ মাপার জন্য ইউজ করা হয়। এছাড়া রয়েছে অল্টিমিটার, উচ্চতা মাপা হয়। ফ্যাথোমিটার, সমুদ্রের গভীরতা মাপা হয়। প্রতিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু দেখে যাবে এগুলোকে। আর এগুলো সব আমাদের স্ট্যাটিক জিকের যে বুক রয়েছে সেটাই দেয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? তো অপশানগুলো ভালো করে দেখবে, রাইট অ্যান্সার হয়ে যাবে 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ, যেটা 1905-এ বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল, এবং পরবর্তী 1911 সালে কিন্তু এটি রদও হয়েছিল। পরের প্রশ্ন আছে, ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? তো ছিলেন না কে ক্যাবিনেট মিশনের সদস্য? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে পেথিক লরেন্স ছিলেন, স্টাফোর্ড ক্রিপসও ছিলেন, এবং এভি আলেকজান্ডার। এবং এখানকার মধ্যে হেড ছিলেন কিন্তু স্টাফোর্ড ক্রিপস, ঠিক আছে? আর লর্ড ওয়াভেল তিনি কিন্তু ছিলেন না। পরের প্রশ্ন, লিয়েন্ডার পেজ তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো লিয়েন্ডার পেজ তিনি একজন টেনিস তারকা রয়েছেন, লিয়েন্ডার পেজ। নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকারের কার্যকাল কত বছর? তো লোকসভার স্পিকারের কার্যকাল কত বছর হবে? অবশ্যই লোকসভার যে স্পিকার কিন্তু এই লোকসভার যে সদস্য রয়েছে তাদের থেকে কিন্তু নির্বাচিত হন, এবং লোকসভার যে সময়কাল রয়েছে সেটা কিন্তু স্পিকারেরও সময়কাল সেম। তো 5 বছর আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? তো অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন কে? সঠিক অ্যান্সার দাদাভাই নওরোজি। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। এটা অনেকবার পরীক্ষায় চলে এসেছে, এবং এই সম্পর্কিত আরেকটা তথ্য দেখে রাখবে যে দাদাভাই নওরোজির গুরুত্বপূর্ণ বই রয়েছে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এবং দ্য ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়া। এই দুটি গুরুত্বপূর্ণ বই রয়েছে দাদাভাই নওরোজি। বিশেষ করে
সম্পদের নির্গমন তত্ত্বটি এটাও কিন্তু দিয়েছিলেন এই দাদাভাই নরচি। পরবর্তী প্রশ্ন আমাদের এখানেই শেষ হচ্ছে আজকের কোশ্চেন। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া হচ্ছে, সেটা রয়েছে কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা কে রয়েছে নিম্নের মধ্যে। অপশান 4টে দেওয়া রয়েছে, এটা আগের দিনের ক্লাসে করানো হয়েছিল। যারা যারা করেছো সঠিক অ্যান্সারটি কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। যদি ভালো লাগে ক্লাসটি সকলে একটা লাইক শেয়ার করে দেবে এবং সকলে একটা করে পারলে হাইপও করে দেবে। সাবস্ক্রাইব হয়তো তোমরা করেই ফেলেছো এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই 2 নামেই তোমরা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে নিচে এবং এই নাম্বারটি দেওয়া থাকবে, নাম্বারটিতে যোগাযোগ করবে। যে কোনো পিডিএফের যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই যা যা প্রয়োজন তোমরা কিন্তু 7ই জানুয়ারির মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সবথেকে কম প্রাইসে কিন্তু এখন পেয়ে যাবে। বিশেষ করে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। এছাড়া অন্যান্য তো আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবে। এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে সামনেই, তার জন্য 24-25 প্রশ্নোত্তর তোমরা নিয়ে নিতে পারবে 75 টাকার মধ্যে 2 বছর। এছাড়া এনটিপিসিরও এক্সাম রয়েছে সামনে, এই দুটোই কিন্তু তোমরা 175 টাকার মধ্যে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ধন্যবাদ সকলকে।